খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূল জেলা পরিষদকে চোর আখ্যা দিয়ে পদ ছাড়লেন হুমায়ুন কবির ঘনিষ্ঠ নেত্রী। এবার নতুন দলে যোগ, মুর্শিদাবাদে জল্পনা। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেই আটক 35 বাংলাদেশি। হুমায়ুনকে কান ধরে উঠবস করতে হবে, বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা। কেন? মঞ্চে উঠে বন্দুক উপহার তৃণমূল কর্মীর, হাসি মুখে গ্রহণ, পরে ঢোক গিললেন গ্রাম প্রধান। বাঁকড়ায় অস্বস্তিতে শাসক দল। সরকারি জমিতে তো নির্মাণ হচ্ছে না। হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট। বাংলায় বড় জালিয়াতি, 1,90,00,000 সন্দেহভাজন ভোটার পাওয়া গেছে, যাদের বেশিরভাগই বাংলাদেশি অনুপ্রবেশকারী। চপমুড়ি কেটলি নিয়ে চাকরির দাবিতে এসএসসির প্রার্থীদের মিছিল। বুধবার চা আর ঘুগনি বিক্রির কথা বলেছিলেন মমতা। ভোটার তালিকায় নাম থাকলেও ডাক পড়বে শুনানিতে। আজ থেকেই নোটিশ পাঠাচ্ছে কমিশন। প্রস্তুত রাখুন 11টি নথি। এবার বাবরের পথ ধরে 7 সিস্টার্সকে ছিনিয়ে নেওয়ার প্ল্যান বাংলাদেশের। বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী, সংসদে তৃণমূলের প্রশ্নের জবাবে স্বীকার কেন্দ্রের। আমি বলির পাঠা, দলের সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ দাপুটের টিএমসি নেতার। ভোটের আগে তোলপাড় কাণ্ড। সোনায় মোড়া রাজ্য, বাংলার ছত্রে ছত্রে সোনালী ধাতুর খনি, খুশিতে ভাসছে রাজ্যবাসী। এবারের নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নেই। শুভেন্দুর পাশে বসে হঠাৎ কেন এমন মন্তব্য শ্রমিকের? মিনি পাকিস্তান ইস্যুতে তুলকালাম কলকাতা পৌর নিগমে, আঙ্গুল উঁচিয়ে বিতণ্ডায় ফিরহাদ সজল। মহুয়া রচনার উপরে বেজায় চটলেন অভিষেক। কেন? আপনারা গান্ধীজিকে সম্মান না দিলে আমরা দেব, কর্মশ্রী প্রকল্পের নাম বদলের ঘোষণা মমতার। 7 সিস্টার্স দখলের হুমকি দিতেই বড় সিদ্ধান্ত নিয়ে নিল ভারত। ভারতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, পাক কমান্ডের দিচ্ছে বাংলাদেশিদের ট্রেনিং। কি চলছে জানলে চমকে যাবেন। ফের অশান্ত বাংলাদেশ, ভারতীয় হাই কমিশনে কট্টরপন্থীদের বিক্ষোভ। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। অনুমতি ছাড়াই সৌদিতে নির্বাচনী সভা, আটক একাধিক বাংলাদেশি, সতর্ক করল দূতাবাস। ভোটার তালিকায় ফের নাম তুলতেই আগুন লাগিয়েছে তৃণমূল। নিউটাউনে বস্তি পোড়ার ঘটনায় দাবি মালব্যর। বাংলায় আইন শৃঙ্খলা যথেষ্ট শক্তিশালী, সংসদে কেন্দ্রের দেওয়া তথ্যের চাপে বঙ্গ বিজেপি। অরূপের পর মমতার বানানেও ভুল, দিদিমণিও মূর্খ, ছাত্র মূর্খ, কটাক্ষ শুভেন্দুর। মনরেগার নাম পরিবর্তন করে লোকসভায় পাশ নতুন জিরামজি বিল, কপি ছিঁড়ে প্রতিবাদ বিরোধীদের। কংগ্রেস, আইএসএফ, সিপিএম, মিম, কেউ আমার কাছে অচ্যুত না, দরজা খোলা রাখলেন হুমায়ুন কবির। টাইম হে ইয়ে মাফি মাংলে, হিজাব বিতর্কে নীতিশকে হুমকি পাকিস্তানি ডনের। বাংলায় ভাগবত, শিলিগুড়িতে দুদিন কাটিয়ে শনিতে কলকাতায়। ঘরোয়া বৈঠকে আলোচ্য কি ভোট? নির্বাচনের পরে হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বণিক সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ক্ষমতা থাকলে রাজনৈতিকভাবে লড়ুন, মোদী শাহকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিজাব সরিয়ে দিয়েছিলেন নীতিশ কুমার, চাকরিতে যোগ দিতে চান না সেই আয়ুষ চিকিৎসক। মাঠে গোলের লড়াই, ময়দানে ক্ষমতার। অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান ঘিরে জোর জল্পনা। নওশাদকে তবে হুমায়ুনের জোটে, জল্পনা উস্কে দিলেন আইএসএফ বিধায়ক। মুর্শিদাবাদে হলুদ সর্ষে খেতে লাল আতঙ্ক, উদ্ধার ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা, বড়সড় নাশকতার ছক। শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথকে মারার জন্য 5 লক্ষ টাকা সুপারি, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। হাসনাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানানোর 24 ঘন্টার মধ্যে উদ্ধার এনসিপি নেত্রীর ঝুলন্ত দেহ। বাংলাদেশি সন্দেহে আটক করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। রাজ্যের পুলিশ ছাড়ালো পশ্চিমবঙ্গের 13 বাসিন্দাকে। পুরো অধিবেশনে মিনি পাকিস্তান মন্তব্য নিয়ে খোঁচা দিল বিজেপি। প্রমাণ করতে পারলে রাজনীতি ছাড়বো, চ্যালেঞ্জ মেয়র ফিরহাদের। বিরোধীদের স্লোগান, বিক্ষোভের মধ্যেই জিরামজি বিল পাশ হলো লোকসভায়। মহাত্মাকে ভুলে যাওয়া লজ্জার, তোপ মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।
প্রথমে কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শাহনাজ, পরে তৃণমূলে যোগ দেন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির উদ্যোগকে তিনি সমর্থন করেন। বৃহস্পতিবার জেলা পরিষদের সদস্য পদ ছাড়লেন। তৃণমূলের জেলা পরিষদকে চোর আখ্যা দিয়ে পদ ছাড়লেন স্থানীয় নেত্রী শাহনাজ বেগম। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। বৃহস্পতিবার পদ ছাড়ার কথা সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন। স্থানীয় সূত্রে খবর, শাহনাজ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ। হুমায়ুন যে নতুন দল গঠনের কথা জানিয়েছেন, সেই দলে তিনিও যোগ দিতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে সেসব কিছু জানাননি শাহনাজ। তিনি কেবল দুর্নীতির অভিযোগ তুলে জেলা পরিষদের সদস্য পদ ছেড়েছেন। শাহনাজ লেখেন, চোর জেলা পরিষদের অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি 17 ডিসেম্বর সম্মানীয় ডিভিশনাল কমিশনার সাহেবের কাছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে আমার ইস্তফাপত্র পাঠিয়েছি। জেলার মানুষের উদ্দেশ্যে শাহনাজের বক্তব্য, সোমপাড়া 1, সোমপাড়া 2, রামপাড়া 1 এবং রামনগর বাচড়ার মানুষ 2013 সাল থেকে একই আসনে পরপর 3 বার আমাকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে দলমত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা ও শ্রদ্ধা চিরদিন থাকবে। কিন্তু আপনাদের দেওয়া পদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আমি পদত্যাগ করতে বাধ্য হলাম। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমার কাছে ফের অনুপ্রবেশের অভিযোগে 2টি বাংলাদেশি মাছ ধরার ট্রলার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। গত 16 ডিসেম্বর গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় উপকূলরক্ষী বাহিনী সাবিনা 1 এবং রূপাচি সুলতানা নামে 2 বাংলাদেশি ট্রলারকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, সাবিনা 1 ট্রলারে মোট 11 জন এবং রূপাচি সুলতানা ট্রলারে 24 জন নাবিক ছিলেন। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 2টি ট্রলার সহ মোট 35 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়। এরপর নিরাপত্তা বিধি মেনে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে করে আটক ট্রলার দুটিকে দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছে। সেখানে পৌঁছানোর পর উপকূল থানার পুলিশের হাতে ট্রলার ও নাবিকদের তুলে দেওয়া হবে। পুরো ঘটনাটি ঘিরে উপকূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গত নভেম্বর মাসেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে বাংলাদেশের 29 জন মৎস্যজীবী সহ আটক করা হয় এফবি আমিনা গনি নামক একটি ট্রলারকে। ট্রলারটিতে 29 জন মৎস্যজীবী ছিলেন। বাংলাদেশিদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা বলে পুলিশকে জানায়। দল থেকে সাসপেন্ড হয়েছেন, তবুও নিজের অবস্থানে অনড় হুমায়ুন কবির। 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। এবার 22 তারিখ নতুন দল গঠন করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, 26-এর বিধানসভা ভোটে নির্ণায়ক শক্তি হবে তার দল। বিধানসভা ভোটে হুমায়ুন কবির কি করবেন, তার দল ঘোষণার পর কি হতে চলেছে, এসব নিয়ে জল্পনার শেষ নেই। তবে পর্যটকদের মতে হুমায়ুন কবির যে সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। ইতিমধ্যেই তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। তৃণমূল সাসপেন্ড করলেও নিজের সেই অবস্থান থেকে এক চুলো নড়েননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বরং তা নিয়ে বারবার চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। এদিকে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, উনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন। হিন্দুদের দুর্গাপুজো করার জন্য সরকারি টাকায় কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে। 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সেই সব টাকা দিয়ে খেলা হবে, মেলা হবে, পুজো হবে। এদিকে এই প্রসঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার রীতিমতো চ্যালেঞ্জের সুরে জানিয়েছে, আমরা যদি জায়গা দখল করে রাখি, প্রমাণ দেখাক, প্রমাণ করতে পারলে কান ধরে ওঠবস করব, না হলে ওকে করতে হবে। সব মিথ্যা কথা। চ্যালেঞ্জের পাল্টা চলছে। হুমায়ুন কবিরের নতুন দল কি চমক দেয়, এখন সেটাই দেখার। হাওড়ার বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন। বুধবার এই পঞ্চায়েতের বার্ষিক সভা ছিল। সেই উপলক্ষে প্রধানের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাকে বন্দুক উপহার দেওয়া হয়। মঞ্চে উঠে আস্ত একটি বন্দুক গ্রাম প্রধানের হাতে তুলে দিলেন স্থানীয় তৃণমূল কর্মী। ভরা সভায় সকলে তা দেখলেন। কেউ ভয় পেলেন, কেউ মজার ছলে উড়িয়ে দিলেন, কেউ দিলেন হাততালি। প্রথমে হাসি মুখে উপহার গ্রহণ করলেও বিতর্কের মাঝে ঢোক গিললেন গ্রাম প্রধান। খেলনা বন্দুক বলে দাবি করে দায় এড়াতে চাইলেন। বিষয়টি অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। হাওড়ার বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন। বুধবার এই পঞ্চায়েতের বার্ষিক সভা ছিল। সেই উপলক্ষে প্রধানের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। অনেকে অনুষ্ঠান দেখতে জড়ো হয়েছিলেন। এই সময়ে একটি লম্বা রাইফেল নিয়ে মঞ্চে উঠে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী। প্রধানের হাতে বন্দুকটি তুলে দেন। উপহার গ্রহণও করেন আক্তার। তবে বিরোধীদের সমালোচনার মুখে তিনি বলেছেন, ওটা খেলনা বন্দুক, তবে এই উপহার দেওয়া উচিত হয়নি। ঘটনাটি হঠাৎ করে ঘটেছে। আমি জানতাম না যে আমাকে এ ধরনের উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন বলেও দাবি করেন আক্তার।
বাঁকড়ার গ্রামসভার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ এবং সভাপতি তাপস মাইতি। কিন্তু দুজনেই দাবি করেছেন তাদের চোখের সামনে এই ঘটনা ঘটেনি। গ্রাম প্রধানকে যখন বন্দুক উপহার দেওয়া হচ্ছিল তখন তারা মঞ্চে ছিলেন না, তবে এই বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। জেলা নেতৃত্বের তরফে উচ্চস্তরে বিষয়টি জানানো হয়েছে বলেও দাবি করেছেন কল্যাণ এবং তাপস। উপর মহল থেকে যেমন নির্দেশ আসবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। গ্রাম প্রধানের জন্য নিয়ে আসা তৃণমূল কর্মীর উপহারকে ঘিরে সমালোচনার সুযোগ ছাড়েনি বিজেপি। তাদের দাবি, ভোটের আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চায় তৃণমূল, তাই প্রকাশ্য মঞ্চে এই ধরনের উপহার প্রধানের হাতে তুলে দেওয়া হচ্ছে। বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায়ের কথায়, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল তত ভয়ের বাতাবরণ তৈরি করছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বেলডাঙ্গায় বাবরি মসজিদের কাজ শুরু করেছেন ভরতপুরের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন। এমনই অভিযোগে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় এবার খারিজ করে দিল উচ্চ আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গের ভোটার তালিকার খসড়ায় 1,90,00,000-এর বেশি ভোটারকে সন্দেহভাজন তালিকায় রাখায় তীব্র শোরগোল শুরু হয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ পরীক্ষায় দেখা গেছে বহু ক্ষেত্রে বাবা ও সন্তানের বয়সের ব্যবধান মাত্র 15 বছরের কম। এছাড়া প্রায় 58 লাখ নাম তালিকা থেকে বাদ পড়েছে, যার মধ্যে রয়েছে মৃত ও পরিযায়ী ভোটার। অভিযোগ উঠেছে এই বিপুল সংখ্যক সন্দেহভাজন ভোটারের মধ্যে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন। এ নিয়ে শাসক দল তৃণমূল ও বিজেপি পাল্টাপাল্টি তোপ দাগছে। বিজেপি একে ভুয়ো ভোটারের কারসাজি বললেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন। বর্তমানে জেলা স্তরে এসব তথ্যের যাচাই প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার শহরে দুটি মিছিল হয়েছে। প্রথমটি সল্টলেকে বিকাশ ভবনের সামনে দৃষ্টিহীন ও প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের মিছিল। দ্বিতীয়টি শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীদের মিছিল। বুধবার ব্যবসায়ীদের সম্মেলনে চা এবং ঘুগনি বিক্রির নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দিনই পথে নামলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা। তাদের কারো হাতে চপ মুড়ির ঠোঙ্গা, কারো হাতে চায়ের কেটলি। দাবি, তারা বঞ্চিত, তাদের হকের চাকরি বিক্রি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধান চা বিক্রি করতে বলায় তারা নিরুপায় হয়ে পথে নেমেছেন। বিষয়টি যে প্রতীকী তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য জুড়ে যাওয়ায় সেটি বাড়তি গুরুত্ব পেয়ে গিয়েছে। বৃহস্পতিবার শহরে চাকরি প্রার্থীদের দুটি মিছিল হয়েছে। প্রথমটি সল্টলেকে বিকাশ ভবনের সামনে দৃষ্টিহীন ও প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের মিছিল। কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বঞ্চনার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, যে পদে যেভাবে চাকরি করছিলেন সেই পদ এবং চাকরি ফিরিয়ে দিতে হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারা, কিন্তু দেখা মেলেনি। বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দেন দৃষ্টিহীন প্রার্থীরা। দ্বিতীয় মিছিলটি এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া নতুন চাকরি প্রার্থীদের কর্মসূচি। তারা এই প্রথম চাকরির পরীক্ষা দিয়েছেন, আগে কখনো চাকরি করেননি। তাদের অভিযোগ, পুরনো অযোগ্য প্রার্থীদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, তাই হকের চাকরি থেকে তারা বঞ্চিত। কমিশনের শূন্য পদ বৃদ্ধির দাবি নিয়ে মিছিল করছেন এই নতুন প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর তাদেরই কেউ কেউ চা চপ মুড়ি নিয়ে মিছিলে সামিল হয়েছেন। রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে পা রাখল নির্বাচন কমিশন। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর দ্বিতীয় পর্যায়ের কাজ। কমিশনের ইআরও আজ সকাল থেকেই ভোটারদের শুনানির জন্য নোটিশ পাঠানো শুরু করেছেন। তালিকায় নাম থাকলেই যে রেহাই মিলবে এমনটা ভাবার কারণ নেই বলে ইঙ্গিত দিয়েছেন কমিশন। 32 লক্ষ ম্যাপহীন ভোটার নির্বাচন কমিশন সূত্রে খবর। প্রথম ধাপে প্রায় 32 লক্ষ ম্যাপহীন ভোটারকে শুনানির জন্য ডাকা হতে পারে। মূলত 2002 সালের তথ্যের সাথে বর্তমান তালিকার যে ভোটারদের তথ্যে অসঙ্গতি রয়েছে তাদেরই এই স্ক্রুটিনির মুখে পড়তে হবে। খসড়া তালিকায় নাম থাকার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব বা ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠবে না, বরং স্বচ্ছতা বজায় রাখতেই এই কড়াকড়ি। দিনে দিনে সম্পর্ক অবনতি হচ্ছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠীর কুনজর পড়েছে ভারতের 7 সিস্টার্সের দিকে। বিজয় দিবসের আগের দিন অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাতের মুখে শোনা গিয়েছিল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার কথা, 7 সিস্টার্স কেড়ে নেওয়ার কথা। ভারত এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেও বদলালো না সে দেশের যুবদের চরিত্র। আবার হাইকমিশনে হামলা করার হুমকি, 7 সিস্টার্স কেড়ে নেওয়ার দিবাস্বপ্ন দেখছে তারা। ক্ষমতার এই আস্ফালন আসছে কোথা থেকে? বুধবারই ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে নয়াদিল্লি। উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে একই সঙ্গে বুঝিয়ে দেওয়া হয় যে এই ধরনের হামলার হুমকি বা উস্কানিমূলক মন্তব্য বরদাস্ত করা হবে না। বাংলাদেশের হাই কমিশনারকে যখন তলব করা হয়েছে তখনও বাংলাদেশের কিছু যুবক বিক্ষোভ দেখায় ভারতীয় হাই কমিশনের সামনে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি রাশেদ প্রধানকে বলতে শোনা যায়, এবার এখানে থেমে গেলাম, পরের বার হাই কমিশনের ভিতরে ঢুকবো। অন্যদিকে আরেকদিকে বাংলাদেশি স্থানীয় নেতা তো আরও ঔদ্ধত্য দেখালো। ভরা সভা থেকে বলল, বাবরের পথ ধরো, 7 সিস্টার্স স্বাধীন করো। ভারত এই ধরনের হুমকি বা উস্কানি কোনোভাবেই বরদাস্ত করবে না, আগেই জানিয়েছে। গতকালই ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়, আজ রাজশাহী খুলনার ভিসা সেন্টারও বন্ধ করে দেওয়া হলো। তবে প্রশ্ন উঠছেই যে কেন জিহাদিমূলক এই ধরনের মন্তব্যের সামনে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকলো পুলিশ? ইউনূস সরকার কি পুরোপুরি পাকিস্তানের হাতের পুতুল হয়ে গিয়েছে? বিজেপি সহ বাংলার বিভিন্ন বিরোধী দল যতই দাবি করুক, আরও একবার কেন্দ্রের দেওয়া তথ্যেই প্রমাণ হয়ে গেল দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় আইন শৃঙ্খলা কতখানি শক্তিশালী। রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ওব্রায়েন মুখ্য সচেতক নাদিমুল হকের প্রশ্নের জবাবে বুধবার কেন্দ্র যে জবাব দিল তাতেই মুখে কুলুপ দেওয়া উচিত বিরোধীদের। ডেরেকের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানালো, 2021 সাল থেকে 2023 সালে প্রবীণ নাগরিকদের উপর হওয়া বিভিন্ন বিচারাধীন অপরাধ কমেছে 55%। আহমেদাবাদ, সুরাত, জয়পুর সহ দেশের অন্যান্য শহরে যা ঊর্ধ্বমুখী, বাংলায় তা নিম্নমুখী। 2023 সালে কলকাতায় এমন মাত্র 6টি অভিযোগ নথিবদ্ধ হয়েছিল। প্রথম 3-এ থাকা দিল্লি, বেঙ্গালুরু ও মুম্বাইয়ে সেই সংখ্যা যথাক্রমে 1361, 649 ও 518। তপশিলি জাতি এবং জনজাতিদের উপর হওয়া বিভিন্ন আক্রমণ, হেনস্থা সংক্রান্ত প্রশ্নে নাদিমুলকে কেন্দ্র জানালো, 2019 থেকে 2023 সালে তপশিলি জাতি ও জনজাতিদের উপর বিভিন্ন হামলা মামলায় কমেছে 21%। উল্টো দিকে সর্বভারতীয় ক্ষেত্রে যা বেড়ে হয়েছে 32%। অথচ রাজ্যসভার আরেক সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রের তরফে জানানো হলো, তপশিলি জাতি জনজাতিদের নাগরিক অধিকার রক্ষা করতেই কেন্দ্রের থেকে বাংলা মাত্র 4.64 কোটি টাকা পেয়েছে, যেখানে ডবল ইঞ্জিনের সরকার উত্তরপ্রদেশ 89 কোটি টাকা, মধ্যপ্রদেশ 88 কোটি এবং গুজরাট 30 কোটি পেয়েছে। এই পরিমাণ বাংলার তুলনায় অনেক বেশি।